পিয়ারে আওয়ামী লীগের কাছে তো আমরা কিছু না। দল ক্ষমতাচ্যুত হয়েছে বটে, কিন্তু ভোট যদি তাদের অ্যাভারেজ ধরেন 35% থাকে, কমে হলে 20%ই হলো, তাও তো ওই অপোজিশনে বসে স্ট্যাবলিশড আবার ফিরে আসলো। জামাত ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, তাও 3 দিনের বিক্ষোভের কর্মসূচি। আমার একদম প্রথম প্রশ্ন যে বিক্ষোভটা, আচ্ছা দাবি একটা করা যেতে পারে, এই দাবিতে বিক্ষোভ কার বিরুদ্ধে, কার কাছে দাবি? যে সরকার আছে সে বলছে যে দরজা খোলা আছে, আমি যখন তখন পালিয়ে যাবো, আমি থাকবো না। এবং তার ব্যাপারে এমন একটা দাবি দেওয়া হলো এখন, পিআর এর উপরে নির্বাচন। পিআর ভাই আমি নিজেই ভালো করে বুঝি না মানে বুঝি কি বলে, কিভাবে করা যায়, কিন্তু এটার ইম্প্যাক্ট সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। এই পিআর নিয়ে পাবলিকের কাছে যদি যান, পাবলিক কিছুই বুঝবে না। আমাদের দেশে মানুষ এখনো প্রার্থী দেখে ভোট দিতে অভ্যস্ত। পিআরএতে কোনো প্রার্থী নেই এলাকা ভিত্তিক। এটা পার্টি সেন্ট্রাল কমিটি বলবি যে এই 300 সিটসে আমার 300 ক্যান্ডিডেট, পার্সেন্টেজ আমি যা পাই সেটা দেবো, তো ও কাকে ভোট দেবে বুঝতে পারবে না। তারপরে আবার কথা আছে, এখানে মেজরিটি মাইনরিটির প্রশ্ন আছে। না হলে আপনি পিআর চাচ্ছেন কেন? আমাদের এখানকার যে স্ট্রাকচার, এইবার হয়তো মেজরিটি মাইনরিটি হবে, বাট নর্মালি যে সমস্ত জায়গাতে অলমোস্ট অন ইকুয়াল বেসিস লড়াই হয় আর অন্য পার্টি আছে, তখন দেখেন একটা বড় পার্টি, খুব বড় পার্টি 40% পেয়েছে, আর অন্যান্য আর এক পার্টি 30% পেয়েছে, আর খুচরা সব মিলে 40, তখন গভর্নমেন্ট হবে কেমনে? মানে এই সমঝোতার ব্যাপারটাও একটা ডিফিকাল্ট। অনেক জায়গা থেকে পিআর তো ফেল করেছে, কোথাও কোথাও ভালো চলে, আমি খারাপ বলছি না। তো এইটা আপনি প্রস্তাব করলেন কখন? নিজের মধ্যে করেছেন প্রথম। আমাদের যে 166টা প্রশ্নমালা দেওয়া হয়েছে তার মধ্যে তো পিআর নাই। যে সমস্ত দল পিআর এখন বলছে এত সিরিয়াস, তাদের মূল দাবির মধ্যে পিআর ছিল না। যেমন ধরেন আমরা কিন্তু পিআর এর পক্ষে ছিলাম, ভাই যখন দেখি যে আওয়ামী লীগও ভোট করতে পারে, তো পিআর আওয়ামী লীগের কাছে তো আমরা কিছু না। দল ক্ষমতাচ্যুত হয়েছে বটে, কিন্তু ভোট যদি তাদের অ্যাভারেজ ধরেন 35% থাকে, কমে হলে 20%ই হলো, তাও তো ওই অপোজিশনে বসে স্ট্যাবলিশড আবার ফিরে আসলো। আপনি যে স্বৈরতন্ত্রকে উৎখাত করতে চাইছেন, যে নির্বংশ করতে চাইছেন, যে রিটার্ন আপনি ইম্পসিবল করতে চাচ্ছেন, তা তো পারছেন না, তখন মানুষ হতে পারবে না। এরপরে আবার 2 পার্লামেন্টের কথা আসলো, মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ। তখন ভাবলাম ঠিক আছে, উচ্চ কক্ষে হোক, নিম্ন কক্ষে দরকার নেই। এখন বিএনপি বলছে না কোনো কক্ষেই দরকার নেই, আবার জামাত বা ইসলামী আন্দোলন তারা বলছে না 2 কক্ষেই দিতে হবে। এগুলো এত জটিল বিষয়, যেগুলো আলোচনার জন্য আপনার সময় লাগবে, বুঝতে হবে, মানুষ বুঝতে হবে, বোঝাতে হবে, ধৈর্য ধরতে হবে। একবারই এটা আমরা সব চেয়ে বুঝবো এরকম আমি প্রথম বুঝি। ওই জন্য বললাম যে নিজেই নিজেকে বুঝতে পারি না যে আসলে কী করছি। আপনি দেখেন, আপনার এখানে আমি বলেছিলাম, এবং আমি যেখানে যাই পারলে বলি, নেপাল যে অভ্যুত্থান করলো, ইলেকশন করলো, কোনো সংস্কার টস্কারে বালাই নেই, ইলেকশন করেছে, এবং নেপাল বাংলাদেশের মতো দেশ থেকে টাকা ধার নিয়েছিল, সেই টাকাও শোধ করে নিয়েছে। এখন মনে করেন, আমি শ্রীলঙ্কা বলছি আর কি, এখন নেপাল যেটা, এটাও তো আবার ইলেকশনের ডেট দিয়ে দিয়েছে। সংস্কারের কথা বলি নেই, আমরা সংস্কার করতে গিয়ে আমার জায়গায় আটকে গেলাম, এখন ইলেকশন করতে পারি কিনা তাই সন্দেহ। তাকে দুষবো। একদম যেদিন আপনার ঐক্যমত্য কমিশনের আলোচনাটা শুরু হয়েছে, সেই দিন আমি বক্তৃতা করতে বলেছিলাম, আমাকে বলেছি দেখেন, এই যে সবাই মিলে আমরা কথাবার্তা বলছি, সব মিলে তো একমত হতে পারবো না, অনেক বিষয় হব, অনেক বিষয় হব না। যেগুলোতে হব না, তখন দেয়ার শুড বি সামবডি, সাম অথরিটি, যারা সিদ্ধান্তটা দিতে পারেন। ঝগড়া নিষ্পত্তি করবেন, একটা অথরিটি লাগবে। কোর্ট কেন থাকে? উভয় পক্ষের ঝগড়াতে একটা জাজমেন্ট দিতে হয়, সেটা মানবে উভয় পক্ষ। এখানে সেইটাই আমি স্যারকে লক্ষ্য করে বললাম যে ইউ আর দ্যাট গার্ডিয়ান নাও, আপনাকে কিন্তু স্যার ওই জায়গায় যেতে হবে। উনি পরবর্তী পর্যায়ে এসে বললেন, আমি কিছু চাপিয়ে দেবো না, সব ঐক্যমতের ভিত্তি দেওয়া হয় তা করবো, যা হবে না সেটা পাশ কেটে রেখে দেবো। তাহলে এখন তাই করেন, পাশ কেটে রেখে দেন, এখন নাই, আপনারা পরে পার্লামেন্টে সেটা করবেন। উনি ক্যাটেগরিক্যালি বলুক, তাও বলছেন না। আর এদিকে এই পক্ষ বলছে আমি নোট অফ ডিসিশন দিয়েছি, ওই পক্ষ বলছে না, ওইটা চলবে না, এখন দিতে হবে। আরেকটা কথা বলি, সমস্যাটা কোথা থেকে তৈরি হলো? আমরা জুলাই সনদ একটা বানিয়েছি তা না, অনেক দূর এগিয়েছি। জুলাই সনদ বাস্তবায়ন করার গ্যারান্টি কি, এর আইনি ভিত্তি কি? তো আমি বড় দল, আমি বলছি জিতবো যখন, যদি ক্ষমতায় যাই আমরা সবাই মিলে এটা বাস্তবায়ন করবো। আপনি বলছেন আপনার উপরে বিশ্বাস কি, তা আপনি আমাকে বিশ্বাসী করেন তো কথা বলেন কেন? তো আপনাকে ওইটুকু বিশ্বাস থাকতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু না, সে বিশ্বাস করার মতো কাজ করে নাই, কিন্তু আপনার পজিশন হচ্ছে এই যে তাকে আপনি অবিশ্বাসের কথা বলে তাকে এটা করতে, আপনি যুক্তি দিয়ে বলেন। বিএনপি কি করেছে, ধরেন গতকালকে তো বৈঠক ছিল, সেইখানে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আপনারা একটা আইনি ভিত্তি চাচ্ছেন, আপনারাই প্রস্তাব করেন কি হতে পারে আইনি ভিত্তি। কারণ আমরা
কনস্টিটিউশন এই জায়গায় দেখছি না। আমরা একটা দল নির্বাচন করছি, আমাদের নির্বাচনী অঙ্গীকার আছে, এই নির্বাচনী অঙ্গীকার যা করেছে তা তো করতেই হবে, এইরকম কোনো নিয়ম হতে পারে না। তো তো এই জন্যে আমরা বলছি ঠিক আছে, আপনারা যদি আইন বাড়াতে পারেন আমরা মেনে নেব, এইখানেও সন্তুষ্ট না হয়ে যেটা দিল।